তাহলে আমরা আবার ক্লাসরুমে চলে এসেছি। কোষের পরবর্তী অংশটুকু আমরা এবার আলোচনা করব। এন্ডোপ্লাজমীয় জালিকা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ শিখেছিলাম, তখন সেখানে কিভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত থাকে সেটা আমরা দেখিয়েছি। আরেকটা জিনিস সেখানে আমরা দেখেছি যে এন্ডোপ্লাজমীয় জালিকা দুই প্রকার, একটা হচ্ছে রাফ, একটা হচ্ছে স্মুথ, অমসৃণ আর মসৃণ। তো এখানেও সেরকমভাবে আমরা না দেখতে পেলেও আমরা লক্ষ্য করছি তিনটি উপাদান, প্রধানত এন্ডোপ্লাজমিক জালিকার তিনটি গঠনগত উপাদান থাকে, সিস্টার্নি, টিবিউলস আর ভেসিকলস। ছবি দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে শাখান্বিত টিউবের মতো চ্যাপ্টা চ্যাপ্টা গঠন লক্ষ্য করতে পারছি, এখানে শাখা প্রশাখাযুক্ত কিছু টিউবের মতো গঠন দেখতে পাচ্ছি, আর এখানে থলিকাকার গঠন লক্ষ্য করছি। এই সামগ্রিক গঠন মিলিতভাবে নিউক্লিয়াসকে যুক্ত হয়ে, নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে এই এন্ডোপ্লাজমীয় জালিকা তৈরি করে। এটা জালিকাকার দেখতে বা রেটিকুলাম লাইক, সো দ্যাট দ্য নেম ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমীয় জালিকা এই জন্য নাম। আর এন্ডোপ্লাজম, কোষের যে সাইটোপ্লাজমের ভিতরের স্তর, নিউক্লিয়াসকে ঘিরে যে স্তর, তাকে এন্ডোপ্লাজম বলে, তাই এটাকে বলে এন্ডোপ্লাজমিক জালিকা। নামকরণের কারণটা আমি বলে দিলাম, উপাদান আমরা জানলাম। এবারে কাজ কি? কাজের জায়গায় যেতে গেলে আমাদের দুই প্রকারের এন্ডোপ্লাজমিক জালিকা আগে জেনে নিতে হবে। এই সিস্টার্নির গায়ে যখন লেগে থাকবে রাইবোজোম দানা, আমরা জানি রাইবোজোম হচ্ছে কোনো পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, প্রোটিন এবং আরএনএ সহযোগে গঠিত কোনো পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। তো সেই রাইবোজোমগুলি যখন যুক্ত থাকবে তখন হয়ে যাবে রাফ, যখন রাইবোজোম যুক্ত থাকবে না তখন হয়ে যাবে স্মুথ, অমসৃণ এবং মসৃণ। তাহলে অমসৃণ, প্রথমে অমসৃণে আগে যাব। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রথমে আগে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাব, মসৃণে যাব। ট্রান্সপোর্ট, ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট, অন্তঃকোষীয় পরিবহন ব্যবস্থা এই এন্ডোপ্লাজমীয় জালিকা দিয়ে ঘটে। কারণ এটা নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত, আবার এটা দেখা যায় কোষ পর্দার সঙ্গেও যুক্ত আছে, অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গেছে, এবং অন্যান্য কোষীয় অঙ্গাণুর সঙ্গে খুব নিবিড়ভাবে সম্পর্কযুক্ত, আমরা সেখানে আসছি। তো এই এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ হচ্ছে ট্রান্সপোর্ট, পরিবহন, বিভিন্ন রকমের বস্তু পরিবহন করে কোষের ভিতরে, ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট। তারপরে কি করে, কিছু রাসায়নিক ক্ষতিকর উপাদান, যাকে আমরা বলি টক্সিন, কোষের মধ্যে নানান রকমের বিষক্রিয়া সৃষ্টি হতে পারে নানান কারণে, সেই সমস্ত বিষগুলিকে বের করা, প্রশমিত করা, ডিটক্সিফাই করা, বিষগুলি থেকে কোষের উপশম করা কোষকে। লিপিড মেটাবলিজম, লিপিড ফ্যাট বা লিপিডের বিপাকীয় ক্রিয়ায় সাহায্য করে। তারপর চলে যাব রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অলরেডি বোঝানো হয়েছে, আগেও আমরা চিত্রতে দেখেছি। এটা হচ্ছে স্থান প্রোটিন সংশ্লেষে, দিস ইজ দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস। কেন? রাইবোজোম যুক্ত আছে, তাই এটি প্রোটিন সংশ্লেষের স্থান হিসাবে গণ্য করা হয় এটিকে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সেই একই কাজ, ট্রান্সপোর্ট। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদের উপর ভিত্তি করে ট্রান্সপোর্টের কাজটা কিন্তু পাল্টাবে না। ট্রান্সপোর্ট একই কাজ দুটোর ক্ষেত্রেই, যেহেতু এন্ডোপ্লাজমিক জালিকা দুটো প্রকার আছে। ফরমেশন অফ নিউক্লিয়ার মেমব্রেন, যখন কোষ বিভাজিত হয়, টেলোফেজ বলে একটি উপদশা আছে ক্যারিওকাইনেসিসের, সেই টেলোফেজের শেষে যখন, টেলোফেজের শুরুতে যখন তৈরি হবে নিউক্লিয়ার মেমব্রেন, কোষের মধ্যে অবস্থিত নিউক্লিয়াসের পর্দা, তখন সেই নিউক্লিয় পর্দা গঠন করতে সাহায্য করে এন্ডোপ্লাজমীয় জালিকা। তখন সেটাকে আমরা বলবো মেমব্রেন বায়োজেনেসিস, পদ্ধতিটির নাম হচ্ছে মেমব্রেন বায়োজেনেসিস। এই হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা। এবার এর সঙ্গে অন্যান্য কোষীয় অঙ্গাণুর কি সম্পর্ক সেটা আমরা দেখছি। গলগিতে দেখতে পাচ্ছি সিস্টার্নি, ভ্যাকিওল আর ভেসিকল, এরকম চিত্র তোমরা বইয়ে নানান জায়গায় পেয়ে যাবে। এখানে চিত্রটা ভালো করে লক্ষ্য করো। ভেসিকলস, সিস্টার্নি, ভ্যাকিওলস আর ভেসিকলস দিয়ে গলগি বস্তু তৈরি। ক্যামিলো গলগি প্রথম এটা আবিষ্কার করেছিলেন, ওই জন্য ওনার নাম অনুযায়ী এই কোষীয় অঙ্গাণুটির নামকরণ করা হয়েছে। এদের প্রধান কাজ কি? এরাও একক পর্দা বেষ্টিত, এন্ডোপ্লাজমীয় জালিকা একক পর্দা বেষ্টিত। লাইসোজোম এখানে দেখতে পাচ্ছি, এরাও কিন্তু একক পর্দা বেষ্টিত, প্রতিটি কিন্তু একক পর্দা বেষ্টিত। তাই এদের মধ্যে একটি আন্তঃ সম্পর্ক গড়ে ওঠে ক্রিয়াগতভাবে, কার্যগতভাবে, উৎপত্তিগতভাবে।
এদের প্রধান কাজ হচ্ছে কোষের ক্ষরণ, কোষের যাবতীয় যত ক্ষরণ ব্যবস্থা এই গলগি বস্তু দিয়ে। তাহলে ক্ষরণকারী কোষ, বিশেষ করে গ্ল্যান্ড সেল, যারা ক্ষরণে সাহায্য করে তাদের মধ্যে গলগি বস্তু একাধিক সংখ্যক থাকবে এবং সুগঠিত থাকবে এবং বৃহৎ আকারের হবে। কোষের প্রকৃতি কোষের প্রকারভেদের উপর ভিত্তি করে, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ সেল, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য সেল, ডিপেন্ডিং অন দ্য ক্যাটেগরি অফ দ্য সেল, গলগির উপস্থিতি অনুপস্থিতি, বড় হওয়া ছোট হওয়া সব নির্ভরশীল। প্রধান কাজ হচ্ছে ক্ষরণ। কোথায় বেশি লক্ষ্য করা যায় বলে দিয়েছি। তারপর কি করছে, বিভিন্ন রকমের বিপাকীয় ক্রিয়ায় অংশগ্রহণকারী বস্তু, মেটাবোলাইটসগুলি, প্রোটিনগুলি ওদেরকে প্রসেসিং করবে। ওদেরকে প্রসেসিং করে লাইসোজোমে পাঠানোর দায়িত্ব এদের, কেননা এইখান থেকেই লাইসোজোমের উৎপত্তি হয়। সেখানে আমরা আসছি। ডিকটিওজোম সাধারণত উদ্ভিদ কোষের গলগি, আগেও আলোচনা হয়েছে, এখানে আবার বলছি। ডিকটিওজোম হচ্ছে উদ্ভিদ কোষের গলগি বস্তু। যে গলগি বস্তু উদ্ভিদ কোষের বিভাজনের দুটি দশা আছে, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়ার বিভাজন, সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমিক বিভাজন। নিউক্লিয়ার বিভাজন নিয়ে আমাদের এখানে আলোচনার কোনো বিষয় নেই। সাইটোপ্লাজমিক বিভাজন যখন হবে, সাইটোপ্লাজমটা দুটি অপত্য কোষে পরিণত হবে। তো সাইটোপ্লাজমের মাঝখানে একটা পার্টিশন, একটা ব্যবধায়ক সৃষ্টি হবে। সেই পার্টিশনকে বলা হয় সেল প্লেট। দেখতে একটা প্লেটের মতো, চাকতির মতো, তাই নাম হচ্ছে সেল প্লেট। তো সেই সেল প্লেট গঠনে সাহায্য করে ডিকটিওজোম, যার ফলে একটি কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি হয়। তাহলে কোষ বিভাজনের সময় ডিকটিওজোমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম 3 রকমের কাজ। একটা স্বতন্ত্র ধরনের গলগির কাজ আছে, এখানে জায়গার অভাবে লেখা হয়নি, সেটা শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সাহায্য করে। গলগি বস্তু শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করতে সাহায্য করে। শুক্রাণু আমরা জানি এরকম একটা গঠন, মস্তক, মধ্য অংশ আর পুচ্ছ, গ্রীবা, পুচ্ছ। এই মস্তক অঞ্চলকে ঘিরে একটা টুপির মতো অংশ লক্ষ্য করা যায়। এই টুপির মতো অংশতে প্রচুর পরিমাণে প্রোটিওলাইটিক বা হাইড্রোলাইটিক উৎসেচক বর্তমান। সেই সমস্ত প্রোটিওলাইটিক উৎসেচক এবং হাইড্রোলাইটিক উৎসেচক সমন্বিত একটা স্বতন্ত্র গঠন শুক্রাণুর মস্তককে ঘিরে, যাকে বলা হয় অ্যাক্রোজোম। সেই অ্যাক্রোজোমটিকে এই গলগি বস্তু বা গলগি বডি তৈরি করতে সাহায্য করে। এটির প্রয়োজনীয়তা খুব রয়েছে। কোথায়? বিশেষ করে যখন আমরা জনন পড়ব, একটি শুক্রাণু একটি ডিম্বাণুকে নিষিক্ত করে। One sperm will fertilize an ovum. So that for fertilization, the dissolving of the membrane of the ovum is essential for the incorporation of the genetic material or the nucleus of the sperm. নিউক্লিয়াসের নিজস্ব, স্পার্মের যে নিজস্ব নিউক্লিয়াস আছে, ওইটাকেই ওভামের বা ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করিয়ে নিউক্লিয়াসের সঙ্গে মিলিত করা ফার্টিলাইজেশন বা নিষেকের উদ্দেশ্য। ওই উদ্দেশ্যটাকে পূরণ করার জন্য পর্দাগুলোকে দ্রবীভূত করতে হবে। পর্দাগুলোকে দ্রবীভূত করার জন্য এই অ্যাক্রোজোমের উপস্থিতি এবং অ্যাক্রোজোমের মধ্যে হাইড্রোলাইটিক প্রোটিওলাইটিক উৎসেচকগুলির উপস্থিতি অতি অবশ্যই প্রয়োজনীয়। তাই এই অ্যাক্রোজোম তৈরি করে গলগি। তাই গলগি এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটি কার্যগত ভাবে। তাহলে গলগি আমরা দেখলাম। তারপর হচ্ছে লাইসোজোম। লাইসোজোম একটি ছোট্ট থলিকাকার গঠন। উদ্ভিদ কোষে সাধারণত দেখা যায় না, কয়েকটি ব্যতিক্রমী উদ্ভিদ কোষ ছাড়া। সাধারণত প্রাণী কোষে লাইসোজোম দেখা যায়। লাইসোজোমের প্রচুর পরিমাণে এবং প্রচুর সংখ্যক প্রোটিওলাইটিক বা হাইড্রোলাইটিক উৎসেচক আছে। আমরা বলে থাকি, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন 50 প্রকারেরও বেশি প্রোটিওলাইটিক বা হাইড্রোলাইটিক উৎসেচক আছে। সেই হাইড্রোলাইটিক বা প্রোটিওলাইটিক উৎসেচকগুলো করে কি? যখন কোষ কোনো একটা খাদ্য গ্রহণ করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, সেই খাদ্যটিকে পরিপাক করা বা পাচন ক্রিয়ায় অংশগ্রহণ করা এই লাইসোজোমের কাজ। এই লাইসোজোমে অবস্থিত প্রোটিওলাইটিক উৎসেচকগুলি ইন্ট্রাসেলুলার ডাইজেশন, অন্তঃকোষীয় পরিপাক বা পাচন ক্রিয়ায় অংশগ্রহণ করায়। তাই এই উৎসেচকগুলি সেই ক্ষেত্রে প্রয়োজনীয়। এছাড়া আমরা আলোচনা প্রসঙ্গে যখন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এঁকেছিলাম, বিশেষ করে প্রাণী কোষের প্রসঙ্গে আমরা বলেছিলাম লাইসোজোম প্রাণী কোষে উপস্থিত। যখন প্রাণী কোষ কোনো কারণে ব্যাকটেরিয়া বা ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, ইনফেক্টেড হয়, তখন সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলিকে মারার জন্য একটা ব্যবস্থা গড়ে তোলে। কি করে? একাধিক লাইসোজোম এসে সেই ব্যাকটেরিয়াকে, ভাইরাসকে ঘিরে ফেলে।
শুধুমাত্র তাকে না, দেখা যায় যখন ইনফেকশনটা সিভিয়ার হয়েছে, কোষ খুব বেশি মাত্রায় ইনফেক্টেড হয়েছে, সংখ্যায় অনেকগুলি ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত করেছে কোষগুলিকে, সব লাইসোজোম মিলিতভাবে সেই ব্যাকটেরিয়া এবং ভাইরাস, ইনফেকশিয়াস ভাইরাস বা ব্যাকটেরিয়াকে কোষ সমেত নষ্ট করতে পারে, সামগ্রিক গোটা কোষটাকে নষ্ট করতে পারে। তাই এটাকে বলা হয় আত্মঘাতী থলি, সুইসাইডাল ব্যাগ অর সুইসাইডাল স্যাক, পাউচ। এটা একটা থলি বা পাউচের মতো স্ট্রাকচার, তাই এটাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ, আত্মঘাতী থলি। এটা আমরা জেনেছি আগেও। তো এখানে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য লাইসোজোম সংক্রান্ত পেতে পারি, সেটা হচ্ছে লাইসোজোমের বহুরূপতা। কোষের মধ্যে লাইসোজোমের অনেক রকমের রূপ লক্ষ্য করা যায়। বিশেষ করে যখন সদ্যজাত শিশু লাইসোজোমটি তৈরি হয় কোথা থেকে? গলগি থেকে। বিশেষ করে এই ভ্যাকিউলসগুলো, এই ভেসিকলসগুলো পরবর্তীকালে পরিণত হয়ে লাইসোজোম তৈরি করে, যার মধ্যে 50 প্রকারের প্রোটিওলাইটিক উৎসেচক সমৃদ্ধ গঠন, যার মধ্যে লক্ষ্য করা যায় প্রচুর পরিমাণে প্রোটিওলাইটিক উৎসেচক যার মধ্যে রয়েছে, প্রোটিওলাইটিক এনজাইম যার মধ্যে রয়েছে। সেই উৎসেচক সমন্বিত লাইসোজোম যখন প্রথম তৈরি হয়, তার মধ্যে সকল উৎসেচকগুলো সংশ্লেষিত হয় না, প্রসেসড হয় না, তাকে বলা হয় প্রাইমারি লাইসোজোম। যখন ধীরে ধীরে প্রোটিওলাইটিক উৎসেচকগুলি জমতে থাকে এবং সংশ্লেষ হতে থাকে এবং লাইসোজোমটি পরিণত হতে থাকে, দ্বিতীয় দশাতে চলে যায়, যার নাম হচ্ছে সেকেন্ডারি লাইসোজোম বা হেটেরোফ্যাগোজোম। সেকেন্ডারি লাইসোজোম সম্পূর্ণরূপে পরিণত হয়ে কোনো অন্তঃকোষীয় যে পাচনক্রিয়া বা পরিপাক ক্রিয়া ঘটায় এবং কোষকে নষ্ট করতে পারে, সুইসাইডাল ব্যাগ হিসেবে কাজ করতে পারে, তখন তাকে বলা হয় রেসিডুয়াল বডি। এবং সম্পূর্ণ পরিণত লাইসোজোম যা একটি কোষকে মারতে সাহায্য করে, একটি কোষকে নষ্ট করতে সাহায্য করে, যাতে করে ইনফেকশনটা না ছড়িয়ে যায়, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া ভাইরাস যারা ইনফেকশন করে যাতে করে আর না ছড়িয়ে যায়, সেই সমস্ত ইনফেকশনকে বন্ধ করার জন্য, চেক করার জন্য অটোফ্যাগোজোম সক্রিয়ভাবে সুইসাইডাল ব্যাগের মতো কাজ করে। এই হচ্ছে 4 রকমের লাইসোজোম, যাকে বলা হয় পলিমরফিজম অফ লাইসোজোম, লাইসোজোমের বহুরূপতা। তাহলে এইখানে আমরা একটা জিনিস আলোচনা করব, একটি তন্ত্র গড়ে তোলে এই 3টি উপাদান, 3টি কোষীয় অঙ্গাণু, এন্ডোপ্লাজমিক জালিকা, লাইসোজোম আর গলগি, যাকে বলা হয় GERL, গলগি, এন্ডোপ্লাজমিক জালিকা আর লাইসোজোম। 3টি খুব ঘন সন্নিবিষ্টভাবে থেকে তারা একটি কোষের মধ্যে একটি তন্ত্র গড়ে তোলে। সেই তন্ত্রের মধ্যে এরা মিলিতভাবে যে ক্রিয়াটি করে, যে শারীরবৃত্তীয় ক্রিয়াটি করে, সেই ক্রিয়াটি একটা সিস্টেমের কিন্তু আউটপুট, একটা সিস্টেমের ক্রিয়া। সেই সিস্টেমটার নাম হচ্ছে GERL সিস্টেম, গলগি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম। অনেক সময় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগির এই সমস্ত সিস্টার্নি, ভেসিকলস, ভ্যাকিউল এবং টিবিউলসও থাকতে পারে এখানে। তো সেই উপাদানগুলি তৈরি হয় এন্ডোপ্লাজমিক জালিকা থেকে, লাইসোজোম তৈরি হয় গলগি থেকে, এবং লাইসোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা, গলগি এই সকলের কাজ হচ্ছে প্রোটিনগুলোকে সঞ্চয় করা, প্রোটিনের মেটাবলিজম, ফ্যাটের মেটাবলিজম, স্টোর, ট্রান্সপোর্ট। আর এর তো স্বতন্ত্র কাজ আমরা পড়লাম। তো এরা সামগ্রিকভাবে যে ক্রিয়াটি করে থাকে, সেই ক্রিয়াটি কোষের জন্য খুব গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ ভেরি মাচ এসেন্সিয়াল ফর দ্য সার্ভাইভাল অফ দ্য সেল। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টি মিলিতভাবে একটি তন্ত্র তৈরি করছে, তাকে বলা হয় GERL সিস্টেম, GERL তন্ত্র।
রাইবোজোম, রাইবোজোমের তাহলে উপস্থিতি কোথায় লক্ষ্য করা যায়? কোষের সাইটোপ্লাজমে থাকে, কোষের মাইটোকন্ড্রিয়ায় থাকে, ক্লোরোপ্লাস্টিডে থাকে, ক্লোরোপ্লাস্টিডে থাকে, নিউক্লিয়ার মেমব্রেনের সারফেসে থাকে, আর থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেসে। মানে আমরা এক কথায় বলতে পারি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে লেগে থাকে। এই সমস্ত জায়গায় রাইবোজোম থাকতে পারে, সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকতে পারে। তো সেই রাইবোজোম দুই প্রকার হয় সাধারণত গঠনগতভাবে। ইউক্যারিওটসে দেখা যায় 80s, প্রোক্যারিওটসে দেখা যায় 70s। ইউক্যারিওটসে 80s হচ্ছে 60s প্লাস 40s, প্রোক্যারিওটিকে 70s হচ্ছে 50s প্লাস 30s। তো এই এসটা কি আমরা এখানে জানবো। ভেদভার্গস ইউনিট, বাংলায় বলে এটা একটা একক, অধঃক্ষেপণ গুণাঙ্ক, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। যখন কোষের বিভিন্ন অংশগুলি আলাদা করা হয় ল্যাবরেটরিতে বিভিন্ন রকমের সেন্ট্রিফিউগেশন টেকনিক অ্যাপ্লাই করে, তখন ওই সেন্ট্রিফিউগেশনের সময় রেট অফ সেডিমেন্টেশন যে ইউনিট দিয়ে মেজার করা হয় ওই ইউনিটটার নাম হচ্ছে ভেদভার্গ ইউনিট। বিজ্ঞানী ভেদভার্গ প্রথমেই এককের সম্পর্কে বলেছিলেন, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টের কথা বলেছিলেন, অধঃক্ষেপণ গুণাঙ্কের কথা বলেছিলেন। তাই এই এস দিয়ে ডিনোট করা হয় ওদের একক, ওদের গঠনগুলিকে। তাহলে এই যে গঠনটা কেমন হবে সেটা দেখার জন্য আমাদের একটু এই চিত্রটা দেখা দরকার। প্রত্যেকটি রাইবোজোম দুটি অধ একক দিয়ে তৈরি। বড় অধ একক হচ্ছে লার্জ সাব ইউনিট, এটা হচ্ছে স্মল সাব ইউনিট। বড় এবং ছোট অধ একক। যদি প্রোক্যারিওটিকের কথা বলা হয় তাহলে এটা হচ্ছে 50s, এটা হচ্ছে 30s। যদি ইউক্যারিওটিকের কথা বলা হয় এটা হচ্ছে 60s, এটা হচ্ছে 40s। এইভাবেই অধ এককগুলিকে ডিনোট করা হয় বা বর্ণনা করা হয়। আমরা আগেও জেনেছি রাইবোজোম কি দিয়ে তৈরি। নিউক্লিওলাস থেকে সংশ্লেষিত হয়, সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে, প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে এবং এর উপাদানগুলি কি কি? আরএনএ, বিশেষ করে আরআরএনএ, আর প্রোটিন, রাইবোজোমাল প্রোটিন। এই দুটি উপাদান দিয়ে রাইবোজোম তৈরি। এরা প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। এছাড়া স্টোর হাউস অফ আরএনএ, আরএনএ স্টোর করতে পারে, কিছু পরিমাণে প্রোটিনও সঞ্চয় করে, স্টোর করে। কেন? উপাদান দেখতে হবে। এবং প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। একটু আউটলাইন বলে দিই। কয়েকটি রাইবোজোম একটা পুঁতির মতো, একটা মালাতে পুঁতির মতো গঠন তৈরি করার সদৃশ গঠন আমরা লক্ষ্য করব কোথায়? সাইটোপ্লাজমে। এই দাগটা হচ্ছে, যে দাগ আঁকলাম, এটা হচ্ছে এমআরএনএ। এই এমআরএনএ এর সঙ্গে রাইবোজোমের অধ এককগুলি উপরে এবং নিচের দুদিক থেকে যুক্ত হয়ে, প্রোক্যারিওটিক যদি হয় 70s লেখা আছে এখানে, প্রোক্যারিওটিক 70s যদি হয় 50s 30s, ইউক্যারিওটিক যদি হয় 60s 40s, এইভাবে ইউক্যারিওটিক যদি হয় 60s 40s যুক্ত হয়ে এই ধরনের বিন্যাস তৈরি করে, যাকে বলা হয় পলিরাইবোজোম। যাকে বলা হয় পলিরাইবোজোম। এই পলিরাইবোজোম গঠন অতি অবশ্যই দরকার প্রোটিন সংশ্লেষের জন্য। আমরা অনেকবার আগেও জেনেছি, এখনো জানলাম, রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষকারী কোষীয় অঙ্গাণু। তাই রাইবোজোম সকল প্রকারের কোষের মধ্যে উপস্থিত, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ আর ব্যাকটেরিয়াল কোষ বা প্রোক্যারিওটিক কোষ। তো রাইবোজোম ছাড়া কোষ কিন্তু বেঁচে থাকতে পারে না। এবং পরিণত ইউক্যারিওটিক কোষে রাইবোজোমের একাধিক স্থান আমরা লক্ষ্য করলাম, আগেও আলোচনা করেছি।
সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম তাহলে কি? সেন্ট্রোজোম আরেকটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। দেখতে কেমন? এইখানে ছবি দেখো তাহলে বুঝতে পারবে। সেন্ট্রোজোমের তিনটি প্রধান উপাদান আমরা লক্ষ্য করছি এখানে। কেন্দ্রে রয়েছে দুটি পিপাকৃতি ব্যারেল শেপ স্ট্রাকচার, যাকে বলা হয় সেন্ট্রিওল। দুটি আছে, একটি আরেকটার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, যাদেরকে একত্রিত বলা হয় ডিপ্লোজোম। একে ঘিরে একটা সাইটোপ্লাজমিক মাস রয়েছে, একে ঘিরে একটা সাইটোপ্লাজম রয়েছে। সেই পরিমাণ সাইটোপ্লাজমকে যে সেন্ট্রিওলকে ঘিরে রয়েছে তাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। ওই সাইটোপ্লাজমের পরিধির দিক থেকে কয়েকটি রশ্মির মতো, সাইকেলের স্পোকের মতো কয়েকটি গঠন চারদিকে ছড়িয়ে গেছে। Some structure, cycle spoke like structure get radiate from the periphery of the centrosphere. They are called astral ray. তাদেরকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি। এই অ্যাস্ট্রাল রশ্মির পরবর্তীকালে প্রবর্ধিত হয়ে কোষ বিভাজন কালে একটি দড়ির মতো বা সুতোর মতো গঠন তৈরি করে, যা পরবর্তীকালে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারকে ঘিরে কাইনেটোকোর অঞ্চলের সঙ্গে যুক্ত হয়। তাকে বলা হয় স্পিন্ডল ফাইবার, বেম তন্তু। স্পিন্ডল ফাইবার মানে হচ্ছে বেম তন্তু। এই বেম তন্তু গঠন করার কাজ হচ্ছে সেন্ট্রোজোমের। সেন্ট্রিওলগুলি এর নিয়ন্ত্রক কেন্দ্র। অ্যাস্ট্রাল রশ্মি প্রবর্ধিত হবে না অ্যাস্ট্রাল রশ্মি হ্রস্ব হবে, ছোট হবে, তার উপর নির্ভর করে। কার উপর? এই সেন্ট্রিওলগুলি। দুটি সেন্ট্রিওলকে মিলিতভাবে বলা হয় ডিপ্লোজোম। এই সেন্ট্রিওলগুলিকে ডিপ্লোজোম বলা হয়। এই সেন্ট্রিওলগুলিকে আর একটা নামে এটা পরিচিত, সেটা হচ্ছে এমটিওসি। পুরো নামটা লিখছি না, বলে দিচ্ছি, মাইক্রো টিবিউলার অর্গানাইজিং সেন্টার। এই সমস্ত অ্যাস্ট্রাল রশ্মি বলো, সেন্ট্রিওল বলো, বেমতন্তু বলো, এরা ফাঁপা, নিরেট না, দে আর হলো। কেমন দেখতে? কোল্ড ড্রিঙ্কসের স্ট্রর মতো। মাইক্রো টিবিউল ওই জন্য বলছে। এর গাত্রটা একটা ডাইমেরিক প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিনটার নাম হচ্ছে টিবিউলিন। তাহলে এই প্রোটিনটার সম্পর্কে একটু মনে রাখা দরকার, উঁচু ক্লাসে গিয়ে কাজে লাগবে। তাহলে সেই টিবিউলিন অর্গানাইজড হয়ে এই ফাঁপা নলের মতো গঠন তৈরি করে অনুনালিকা, মাইক্রোটিবিউলস। সেই মাইক্রোটিবিউলসগুলি হচ্ছে এই বেমতন্তু, অ্যাস্ট্রাল রশ্মি এবং এই সেন্ট্রিওলের প্রধান গঠনগত উপাদান। এবং আরেকবার রিপিট করে দিচ্ছি, ওই মাইক্রোটিবিউলসগুলো টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। টিবিউলিন প্রোটিন কোনো ফাইব্রাস প্রোটিন নয়, ডাইমেরিক প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন। তাহলে আমরা দেখলাম সেন্ট্রোজোমের এই আলোচনা থেকে, এই চিত্র থেকে একটা আভাস আমরা পেয়েছি, আগেও আমরা আলোচনা করেছি যে সেন্ট্রোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজন। কি করে করতে পারে? বেমতন্তু তৈরি করে, স্পিন্ডল ফাইবার 1 নম্বর। 2 নম্বর, এদের কাজ হচ্ছে সামগ্রিক কোষীয় কঙ্কালের উপাদানগুলিকে তৈরি করা, সাইটোস্কেলিটাল এলিমেন্ট। সাইটোস্কেলিটাল এলিমেন্টস এর প্রধান উপাদান হচ্ছে মাইক্রোটিবিউলস। এছাড়া আরো থাকে মাইক্রোফিলামেন্ট। Microtubules and microfilament.
এগুলিকে তৈরি করার প্রধান কাজ হচ্ছে সেন্ট্রোজোমের, সেন্ট্রিওল বা ডিপ্লোজোমের, তাই ওদেরকে বলা হয় মাইক্রোটিবিউলার অর্গানাইজিং সেন্টার, MTOC। তাহলে সাইটোস্কেলিটাল এলিমেন্টসগুলোকে ফর্ম করে, সেল ডিভিশনে হেল্প করে। এছাড়া আমরা আগেও বলেছি সিলিয়া, ফ্ল্যাজেলা এগুলিকে তৈরি করে, সিলিয়া ও ফ্ল্যাজেলা এগুলিকে তৈরি করে, শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে। তো এবার যখন আমরা এটাকে ক্রস সেকশন নেব, সেই সেন্ট্রিওল, একটা সেন্ট্রিওলের যখন ক্রস সেকশন নেব সেটা দেখতে কেমন লাগবে একটু আমাদের জেনে রাখা ভালো। এটি একটি ফাঁপা গঠন কয়েকটি অনুনালিকা দিয়ে গঠিত এবং এই পার্শ্বস্থ অনুনালিকাগুলিকে বলা হয় ত্রয়ী অনুনালিকা, ট্রিপলেট মাইক্রোটিউবুল। ট্রিপলেটগুলির নাম আছে, সেই নামগুলি হচ্ছে ABC। ভিতর দিক থেকে বাইরের দিকে নামকরণ করা হবে। সবসময় মনে রাখতে হবে সি এর সঙ্গে এ লেগে আছে, তাহলে এই রজ্জুর মতো গঠনটি, এই স্পোকের মতো স্ট্রাকচারটাকে বলবো এসি লিঙ্কার বা সিএ লিঙ্কার। আর এই মাঝে যে গঠনটা আছে এটাকে বলবো সেন্ট্রাল হাব, আর এটাকে বলবো পেরিফেরাল স্পোক অর লিঙ্কার, এরকম কয়েকটা নাম আমরা দিই। তাহলে এই হচ্ছে গঠন, এই ডিটেইল স্ট্রাকচারটা। তাহলে এইরকম ত্রয়ী অনুনালিকা কটা দেখতে পাচ্ছি আমরা? ABC 9টা, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টা অনুনালিকা দিয়ে তৈরি এই সেন্ট্রিওলগুলি। প্রত্যেকটি অনুনালিকা আবার ট্রিপলেট মাইক্রোটিউবুলস দিয়ে তৈরি। তাহলে আমাদের এই সেল চ্যাপ্টার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানা দরকার, যেগুলি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ডায়াগ্রামস, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস। ডায়াগ্রামস হচ্ছে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের মধ্যে প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেল। এছাড়া ডায়াগ্রামে ইম্পর্টেন্ট হচ্ছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিড, সেন্ট্রোজোম। স্ট্রাকচার এক্সপ্লেনেশন, স্ট্রাকচারের এক্সপ্লেনেশন, গঠনগত বর্ণনা এবং ছবি উইথ ডায়াগ্রাম। কোনগুলো ইম্পর্টেন্ট? গলগি, নিউক্লিয়াস,
সেন্ট্রোজোম, সেল মেমব্রেন, সেল ওয়াল, ক্লোরোপ্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া। এর পরের কোশ্চেন হচ্ছে ফাংশনস। অল সেল অর্গানেলস, সমস্ত কোষীয় অঙ্গাণুর কাজ। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। ডিফারেন্স, পার্থক্য, ডিফারেন্স বা পার্থক্যতে আছে অ্যানিমাল সেল, প্ল্যান্ট সেল, ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিড। एंडोप्लाज्मिया जालिका, गोल्गी बॉडी, लाइसोसोम, राइबोसोम আর সেন্ট্রোজোম, তিনটে একসঙ্গে। আর যা আলোচনা হলো তার মধ্যে প্রচুর শর্ট কোশ্চেন্স এর সম্পর্কে বলেছি, ইম্পর্টেন্ট, যেরকম প্রাইমোডিয়াল ইউট্রিকল, টোনোপ্লাস্ট, তারপরে গলগির যে কাজগুলো, অ্যাক্রোজোম ফর্মেশন, ডিকটিওজোমের সেল প্লেট ফর্মেশন, ওইগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে আর পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে। এর পরের ক্লাস আমরা যাব প্ল্যান্ট টিস্যু। তো পরের ক্লাসে এটা আমরা আলোচনা করব প্ল্যান্ট টিস্যু।